আমরা গতদিন আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব টপিকটি শেষ করেছি। আজকে আমরা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল এটি আমরা করতে শিখব। কিভাবে সংক্ষেপে একটা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করা যায় তাকে কিভাবে আমরা করব সেই বিষয়ে আলোচনা করছি। আন্তর্জাতিক তথা আইইউপিএসি যে প্রথা রয়েছে সেই প্রথা অনুযায়ী কয়েকটি নিয়ম তোমাদের জানতে হবে এই গ্যালভানীয় কোষ গঠন করার ক্ষেত্রে। প্রথমেই দেখো যে নিয়মটা রয়েছে যে গ্যালভানীয় কোষের দুটো তড়িৎদ্বার থাকে, একটি ক্যাথোড আর একটি অ্যানোড। সেই ক্যাথোডটিকে তার গঠনটা বাম পাশে আর ক্যাথোডটা ডান পাশে এবং অ্যানোডটাকে বাম পাশে লিখে মাঝে একজোড়া উল্লম্ব রেখা টানতে হবে। এই উল্লম্ব রেখাটা লবণ সেতুকে প্রকাশ করছে। তাহলে এক নম্বর যে নিয়ম সেটা বললাম, গ্যালভানীয় কোষের অ্যানোডকে বাম পাশে এবং ক্যাথোডকে ডান পাশে লিখে আমরা ওদের মাঝখানে ডান পাশে লিখে উহাদের মাঝখানে একজোড়া উল্লম্ব রেখা যখন লবণ সেতুটা আমরা ব্যবহার করব, আর যদি লবণ সেতু ব্যবহার না করি তাহলে কিন্তু উল্লম্ব রেখা থাকবে না। সেই উল্লম্ব রেখাটা টানতে হবে। কেমন? এটা হচ্ছে এক নম্বর নিয়ম। তো নেক্সট সেকেন্ড রুল বা দ্বিতীয় নিয়ম, 2 নম্বর নিয়মের ক্ষেত্রে তড়িৎদ্বার দুটোকে প্রকাশ করব কি করে। তড়িৎদ্বার দুটিকে প্রকাশ করার নিয়ম, এটা করতে গেলে আমরা তড়িৎদ্বার বিষয়ে আলোচনা করতে গিয়ে আগেও জেনেছি ধাতব তড়িৎদ্বার হতে পারে, আবার অধাতব তড়িৎদ্বার হতে পারে, এমনকি গ্যাসীয় তড়িৎদ্বারও হতে পারে, যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্লোরিন গ্যাস তড়িৎদ্বার ইত্যাদি। তাহলে সেই বিষয়ে করতে গেলে আমরা দুটো ফেজেই আলোচনা করব। প্রথমে দেখো ধাতব তড়িৎদ্বার যদি ব্যবহার করি, অর্থাৎ ধাতুকে যদি তড়িৎদ্বার হিসাবে ইউজ করে থাকি ধাতব তড়িৎদ্বার ব্যবহার করলে তখন দেখো যে নিয়মগুলো রয়েছে। ফার্স্ট, ওই ধাতব তড়িৎদ্বার যদি অ্যানোড হয়, কেমন, যদি অ্যানোড হিসাবে ব্যবহার করি তথা অ্যানোডের ক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে প্রকাশ করব সেই নিয়মটা বলা হচ্ছে। দেখো প্রথমেই ধাতুটির চিহ্ন, প্রথমে ধাতুর চিহ্ন লিখে একটি উল্লম্ব রেখা টানতে হবে। ওর ডান দিকে একটি উল্লম্ব রেখা টানার পর ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের সংকেত, যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহৃত হবে তার সংকেত, যেমন ধর কপার সালফেট ব্যবহার করলে CuSO4, সংকেত
লিখে দেখো ওর ডান পাশে প্রথম বন্ধনীতে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সক্রিয় ভর তথা গাঢ়ত্ব উল্লেখ করতে হয়। কেমন উল্লেখ করা হয়? এইভাবে অ্যানোড তড়িৎদ্বারটাকে প্রকাশ করা যায় বা গঠনটা লেখা যায়। তাহলে প্রথমে কি বললাম? ব্যবহৃত ধাতুর চিহ্ন, তারপর একটা উল্লম্ব রেখা, তারপরে যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহৃত হবে সেই তড়িৎ বিশ্লেষ্যের সংকেত, এরপর ওর পাশে ডান দিকে প্রথম বন্ধনীর মধ্যে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হবে, অর্থাৎ সক্রিয় ভরটা উল্লেখ করতে হবে। যেমন ধরো জিঙ্ক দণ্ড আমরা ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে ব্যবহার করেছিলাম, মনে আছে? জিঙ্ক দণ্ড, আর ওই দণ্ডটাকে জিঙ্ক সালফেট দ্রবণে ব্যবহার করেছিলাম। তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি, ওই অ্যানোডটা অর্থাৎ জিঙ্ক অ্যানোডের সাংকেতিক প্রকাশ, এই এক্সাম্পলটা আমরা কেমন ভাবে দিতে পারি? এখানে দেখো দণ্ড বলতে জিঙ্ক ধাতুর দণ্ড, তাহলে জিঙ্কের সংকেত, একটা উল্লম্ব রেখা। এবার জিঙ্ক আয়ন সমন্বিত দ্রবণ, দ্যাট ইজ ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যটা সংকেত ব্যবহার করেছিলাম, ওই সঙ্গে আরেকটা মনে করে দিচ্ছি দেখো, অথবা ধাতব আয়নের সংকেত। হ্যাঁ, এইখানটা মনে রাখবে, ধাতব আয়নের সংকেতও ব্যবহার করা যাবে। তাহলে এবং এটা মোলার ডেনসিটি ধরো সি মোলারিটি রয়েছে, মোলার গাঢ়ত্ব ক্যাপিটাল সি, দ্যাট ইজ এইটা। অথবা এটাকে আমরা লিখতে পারি জিঙ্ক ধাতু, একটা উল্লম্ব রেখা, তড়িৎ বিশ্লেষ্য জিঙ্ক সালফেট যদি থাকে তার সংকেত, এবং ওর মোলার গাঢ়ত্ব সি, মোলারিটি। তাহলে এটা অথবা এটা দিয়ে আমরা অ্যানোড তড়িৎদ্বার প্রকাশ করতে পারি। তাহলে অ্যানোড তড়িৎদ্বার প্রকাশ করার রীতিটা আমরা জেনে গেলাম। প্রথমে ধাতুর চিহ্ন, তারপর ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য যৌগটির সংকেত অথবা ধাতব ক্যাটায়নের সংকেত, তার পাশে দ্রবণটির মোলার গাঢ়ত্ব প্রথম বন্ধনীর মধ্যে উল্লেখ করে অ্যানোড তড়িৎদ্বার প্রকাশ করা হয়। এবার দেখো ক্যাথোড রূপে যদি ধাতব দণ্ড ব্যবহার করি আমরা, অর্থাৎ ধাতব দণ্ড তড়িৎদ্বারটাকে যদি ক্যাথোড রূপে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখো বিতে ক্যাথোড হিসাবে ব্যবহার করলে সেক্ষেত্রে কেমন করবে না, দেখো এক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, প্রথমে ব্যবহৃত যে তড়িৎ বিশ্লেষ্য থাকবে, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংকেত অথবা ধাতব আয়নের সংকেত, ধাতব আয়নের সংকেত লিখে ডান পাশে, ওর ডান পাশে প্রথম বন্ধনীতে সক্রিয় ভর কার? দ্রবণটির সক্রিয় ভর তথা মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হবে। কারণ উল্লেখ করে তার পাশে একটি উল্লম্ব রেখা টানতে হবে, একটি উল্লম্ব রেখা টানা হয় এবং ওর ডান দিকে
ব্যবহৃত ধাতু চিহ্ন, ব্যবহৃত ধাতুর চিহ্ন লেখা হয়। তাহলে দেখো ক্যাথোড হিসাবে যখন আমরা ধাতব তড়িৎদ্বার ব্যবহার করব, প্রথমে কি করতে হবে, ধাতব ক্যাথোড তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রথমে আমার যে যৌগটা ব্যবহৃত হবে তড়িৎ বিশ্লেষ্য তার সংকেত অথবা ধাতব ক্যাটায়নের সংকেত লিখে তার ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হয়, তারপর একটা উল্লম্ব রেখা টানতে হয় এবং ওর ডান দিকে ব্যবহৃত ধাতুর চিহ্ন লেখা হয়। যেমন আমরা ড্যানিয়েল কোষের ক্ষেত্রে নিশ্চিত মনে আছে ক্যাথোড হিসাবে কপার দণ্ড ব্যবহার হয়েছিল, অর্থাৎ কপার তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে ব্যবহৃত হলে এটা এক্সাম্পল হিসাবে ধরে নাও। হ্যাঁ, ক্যাথোডের ক্ষেত্রে আমরা প্রকাশ করছি, দেখো প্রথমে ওর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, যেমন কপার সালফেট তার সংকেত, তড়িৎ বিশ্লেষ্যের সংকেত, এবং ওর মোলারিটি, মনে করো সি মোলারিটি রয়েছে, তাহলে ওর মোলার গাঢ়ত্ব উল্লেখ করে তারপরে আমরা কি বলেছিলাম, ব্যবহৃত ধাতুটির চিহ্ন। আর একটা কথা বলেছিলাম, বিকল্প হতে পারে অথবা এটা ধাতব ক্যাটায়নের সংকেত এবং দ্রবণটির মোলার গাঢ়ত্ব লিখে একটি উল্লম্ব রেখা, তারপরে ধাতুর চিহ্ন। এটি হচ্ছে ক্যাথোড। আর এই ক্যাথোডটি আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ওর হচ্ছে তড়িৎ কোষের ডান দিকে লেখা হয়। তাহলে আমরা ধাতব তড়িৎদ্বার ক্যাথোড এবং অ্যানোড দুই রূপে প্রকাশ করার রীতিটা জেনে গেলাম। এরপর আমরা শুরু করেছিলাম যখন ধাতু তড়িৎদ্বার ব্যবহৃত হবে, হ্যাঁ ধাতুকে, তখন আমরা এই ধরনের রীতি প্রকাশ করতে পারি। এবার দেখো অধাতব তড়িৎদ্বার কিংবা গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা কেমন করে তার প্রকাশ করতে পারি, গঠন সাংকেতিক প্রকাশ করতে পারি, সেটাকে ধরো বি ক্যাটাগরিতে আমরা বলছি গ্যাসীয় তড়িৎদ্বার এর ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট ধরো অ্যানোড ব্যবহার করব, গ্যাসীয় অ্যানোড তড়িৎদ্বারের ক্ষেত্রে, অ্যানোডের ক্ষেত্রে কেমন করে আমরা প্রকাশ করব সেই রীতিটি আমাদের মনে রাখতে হবে। দেখো প্রথমে আমি বলছি, প্রথমে একটা নিষ্ক্রিয় ধাতু যেমন প্ল্যাটিনাম ধাতু, চিহ্নটা একটি উল্লম্ব রেখা তারপর টানতে হবে, কেমন? তাহলে কি বলছি দেখো, প্রথমে একটি নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় মেটাল প্ল্যাটিনাম এর চিহ্ন লিখে একটি তার পাশে, ওর পাশে মানে ডান পাশে একটি উল্লম্ব রেখা, উল্লম্ব রেখা টেনে টেনে ব্যবহৃত গ্যাসের সংকেত, যে গ্যাসটা ব্যবহার হবে সেই গ্যাসের সংকেত সংকেত ওর পাশে এবং ওর পাশে ডান পাশে প্রথম বন্ধনীতে গ্যাসের চাপ উল্লেখ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে গ্যাসের, যে গ্যাসটা ব্যবহৃত হচ্ছে সেই গ্যাসের চাপ উল্লেখ করা হয়। তারপরে মানে ওর ডান দিকে, হ্যাঁ, গ্যাসের আয়ন, যে গ্যাসটা ব্যবহৃত হচ্ছে
সেই গ্যাসের আয়ন, তার মানে ব্যবহৃত যদি হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়, হ্যাঁ, সেই হাইড্রোজেন গ্যাসের ক্যাটায়ন যেমন H+, ক্লোরিন গ্যাস বার হলে Cl-, তাহলে সেই গ্যাসের আয়নের সংকেত লিখে ওর ডান পাশে প্রথম বন্ধনীতে সক্রিয় ভর বা গাঢ়ত্ব, কার গাঢ়ত্ব? ওই যে গ্যাসের আয়নটা আছে যে দ্রবণে, সেই দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হবে, উল্লেখ করা হয়। তাহলে দেখো অ্যানোড গ্যাস তড়িৎদ্বার ব্যবহার করতে গেলে তাহলে প্রথমে একটা নিষ্ক্রিয় ধাতু প্ল্যাটিনাম চিহ্নটি দিয়ে তারপর একটা উল্লম্ব রেখা টানবে, উল্লম্ব রেখা টানার পর যে গ্যাসটা ব্যবহৃত হবে তার সংকেত, এবং তার পাশে প্রথম বন্ধনীর মধ্যে ওই গ্যাসটির চাপ, তারপরে আমরা আরেকটা উল্লম্ব রেখা টানব, উল্লম্ব রেখা টানার পর যে গ্যাসটা ব্যবহৃত হচ্ছে তার যে আয়নটা আছে দ্রবণে সেই আয়নের সংকেত, এবং তার সাথে প্রথম বন্ধনীর মধ্যে ওই দ্রবণের মোলার গাঢ়ত্ব বা সক্রিয় ভরটা উল্লেখ করতে হবে। কারণ এই ধরনের তড়িৎদ্বার ব্যবহার ক্ষেত্রে, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস অ্যানোড তড়িৎদ্বার, তার মানে হাইড্রোজেন অ্যানোড তড়িৎদ্বার যখন প্রকাশ করবে সেটাকে দেখো আমি উদাহরণ হিসাবে দিচ্ছি, এক্সাম্পল। হাইড্রোজেন অ্যানোড তড়িৎদ্বারের ক্ষেত্রে তাহলে প্ল্যাটিনামের চিহ্ন, একটা উল্লম্ব রেখা, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হবে যেহেতু গ্যাসটা হাইড্রোজেন, এবং এই গ্যাসের চাপ, যে চাপ মনে করো P অ্যাটমসফিয়ারিক চাপ উল্লেখ করলাম, এরপর একটা উল্লম্ব রেখা রাখবো, তারপর ওই হাইড্রোজেন আয়নের সংকেত, অথবা এই ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ যেটা সেটাও সংকেত লেখা যায়, এবং এর মোলারিটি যেমন C মোলার আছে, এটাকে বললাম বিকল্প, যেমন বলতে পারি তথা অথবা প্ল্যাটিনাম একটা উল্লম্ব রেখা, হাইড্রোজেন গ্যাস, P অ্যাটমসফিয়ারিক প্রেসার, উল্লম্ব রেখা, ধরো তড়িৎ বিশ্লেষণটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যেটা ব্যবহার করব তার সংকেত, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তার মোলারিটি C মোলার। তাহলে এটা হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা যেতে পারে। এরপর দেখো ক্যাথোড রূপে আমরা যদি গ্যাস তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে তখন কি আসবে দেখো না, গ্যাসীয় তড়িৎদ্বারটি যখন ক্যাথোড রূপে ব্যবহার হবে, ক্যাথোডের ক্ষেত্রে কেমন প্রকাশ করবে, কেমন ক্যাথোডের ক্ষেত্রে ব্যবহৃত কি করতে হবে না, প্রথমে ব্যবহৃত গ্যাসীয় মৌলের আয়নের চিহ্ন অথবা তড়িৎ বিশ্লেষের সংকেত, কেমন, তাহলে প্রথমে গ্যাসীয় মৌলের আয়নের চিহ্ন, বা যাকে বলা হচ্ছে গ্যাসীয় মৌলের আয়নের চিহ্ন হতে পারে, অথবা ওই আয়নের সমন্বিত যে তড়িৎ বিশ্লেষণটা ব্যবহৃত হয়েছে, তার মানে অথবা তড়িৎ বিশ্লেষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষে সংকেত লিখে তার পাশে ডান দিকে প্রথম বন্ধনীতে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হবে, মোলার গাঢ়ত্ব উল্লেখ করা হয়, এবং তারপর
উল্লম্ব রেখা টেনে পরে ব্যবহৃত গ্যাসের যে গ্যাসটা ব্যবহৃত হবে তার সংকেত লিখে আবার একটি উল্লম্ব রেখা টেনে তারপর প্ল্যাটিনাম ধাতুর চিহ্ন লেখা হয়। দেখো এই কতগুলো কথা বললাম। প্রথম গ্যাসের আয়নটার চিহ্ন অথবা ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের সংকেত, তার পাশে প্রথম বন্ধনীর মধ্যে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্বটা উল্লেখ করতে হবে। তারপর একটি উল্লম্ব রেখা দেওয়ার পর যে ব্যবহৃত গ্যাস, সেই গ্যাসের সংকেত, এবং গ্যাসের সংকেত সঙ্গে সঙ্গে প্রথম বন্ধনীতে ওই গ্যাসের চাপ উল্লেখ করতে হয়। কেমন, যেটা বললাম যে প্রথম বন্ধনীতে ব্যবহৃত গ্যাসের সংকেত, এখানে অবশ্যই চাপ সহ প্রথম বন্ধনীতে চাপ সহ গ্যাসের সংকেতটা লিখতে হবে। তাহলে দেখো সংকেত প্রথম বন্ধনীতে যাকে বলছে গ্যাসের চাপ উল্লেখ করে মোটামুটি তারপর একটা উল্লম্ব রেখা টেনে প্ল্যাটিনাম ধাতুর চিহ্নটা লেখা হবে। তাহলে এখানে দেখো, যেমন আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসাবে ধরো ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে, ক্লোরিন যদি আমরা ক্লোরিন গ্যাসের গ্যাস তড়িৎদ্বার কে অ্যানোড হিসাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা একটা एग्जांपल। তাহলে আমরা এখানে কেমন ভাবে আইডিয়াটা দিয়েছিলাম দেখো। প্রথমে কি আসবে না, এই গ্যাসীয় মৌল ক্লোরিনের আয়নের সংকেত, আয়নের চিহ্ন, অথবা ওর যে যৌগটা রয়েছে তড়িৎ বিশ্লেষ্য তার সংকেত এটা, এবং সেই সঙ্গে সঙ্গে এর দ্রবণটা মোলার গাঢ়ত্ব উল্লেখ করতে হবে। করার পর আমরা একটা উল্লম্ব রেখা টানবো। উল্লম্ব রেখা টানার পর কেমন, এটা মোলার গাঢ়ত্ব টেনে একটা উল্লম্ব রেখা টানলাম। তারপরে ব্যবহৃত যে গ্যাসটা রয়েছে সেটা ক্লোরিন গ্যাস, এবং সেই গ্যাসে চাপটা উল্লেখ করতে হবে, যেমন পি অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটা লেখার পর ঠিক তারপরে একটা উল্লম্ব রেখা টেনে নিষ্ক্রিয় ধাতু প্ল্যাটিনাম। তাহলে প্রথমে গ্যাসের আয়নের চিহ্ন দ্রবণের গাঢ়ত্ব সহ, অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংকেত দ্রবণের গাঢ়ত্ব সহ, তারপর একটা উল্লম্ব রেখা, তারপর হচ্ছে কি লিখবো না ওই গ্যাসের সংকেত চাপ সহ, কেমন, এবং সেই সঙ্গে সঙ্গে একটা উল্লম্ব রেখা আবার টানতে হবে, তারপর নিষ্ক্রিয় ধাতু প্ল্যাটিনাম। তাহলে এটার বিকল্প যেটা বললাম, হাইড্রোজেন ক্লোরাইড সি মোলারিটি, এবং গ্যাসটা রয়েছে ক্লোরিন গ্যাস, এবং তার চাপ অবশ্যই চাপটা মনে করে উল্লেখ করবে, এবং তারপর একটা উল্লম্ব রেখা দিয়ে প্ল্যাটিনাম নিষ্ক্রিয় ধাতু হিসাবে থাকে। তাহলে গ্যাসীয় তড়িৎদ্বার ব্যবহার করলে এখানে একটা নিষ্ক্রিয় ধাতু প্ল্যাটিনাম ব্যবহৃত হয়। এখানে প্ল্যাটিনাম ধাতু কিন্তু কোনো রূপ রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ বিক্রিয়ায় কোনো অংশগ্রহণ করবে না। কোষের যে বিক্রিয়া হবে সেখানে বিক্রিয়ায় অংশ নেবে না, ওটা ইনার্ট থাকবে। ওর কাজ একটাই, ওটা শুধু ইলেকট্রন পরিবাহক রূপে ক্রিয়া করে, ইলেকট্রনের পরিবাহক রূপে ক্রিয়াশীল করে থাকে। তাহলে দেখো আমরা এই যে বিষয়টা জানলাম, এইটাকে আমরা
একটা এক্সাম্পল দিয়ে প্রয়োগ করে দেখি কেমন ধরনের তড়িৎ কোষ হতে পারে। আমরা পড়েছিলাম যে ড্যানিয়েল কোষ, সেই ড্যানিয়েল কোষের গঠনটা কেমন আসতে পারে। দেখো যে ড্যানিয়েল কোষ একটা গ্যালভানীয় কোষের গঠনটা কেমন হতে পারে। তোমরা ড্যানিয়েল কোষের ক্ষেত্রে জানো যে ক্যাথোডের যেটা ব্যবহার হয়েছিল কপার দণ্ড এবং কপার সালফেট দ্রবণ, আর সেই সাথে অ্যানোড যেটা অর্ধকোষ ব্যবহৃত হয়েছিল, অ্যানোড, হ্যাঁ, জারণ অর্ধকোষ যেটাকে আমরা বলি, সেখানে ব্যবহৃত হয়েছিল অ্যানোডে কোনটা, জিঙ্ক দণ্ড এবং জিঙ্ক সালফেট দ্রবণ। তাহলে তার অ্যানোড তথা নেগেটিভ তড়িৎদ্বারে ছিল জিঙ্ক দণ্ড এবং জিঙ্ক সালফেট দ্রবণ, এবং এই দ্রবণটা মনে করো অ্যাকুয়াস জলীয় দ্রবণটার মোলারিটি ছিল ধরো 1 মোলার। 1 মোলারিটি সলিউশনটা নিয়েছিলাম। তাহলে এর অ্যানোড তড়িৎদ্বার এইটা প্রকাশ করা গেল। তাহলে দেখো ড্যানিয়েল কোষের অ্যানোডের গঠনটা হয়ে গেল। এবার লবণ সেতু ছিল, কাজেই উল্লম্ব রেখাটা দেব, এক জোড়া উল্লম্ব রেখা। তারপরে ক্যাথোডে কি ব্যবহৃত হয়েছিল, কপার সালফেট দ্রবণ। তাহলে প্রথমে কপার সালফেট দ্রবণের, হ্যাঁ, জলীয় দ্রবণ ছিল এবং মোলারিটি ছিল 1 মোলারিটি মনে করো, হ্যাঁ, যেমন গাঢ়ত্ব নেব। এরপর ওখানে দণ্ড ধাতু ছিল কি, কপার, তার চিহ্ন সিউ। তাহলে এটা হচ্ছে একটা ড্যানিয়েল কোষের গঠন, অথবা বিকল্প গঠন আমরা করতে পারি এটাকে জিঙ্ক ক্যাটায়ন, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, 1 মোলারিটি, এটাকে থার্ড ব্র্যাকেটে লিখলে পরিষ্কার হবে। তারপর দেখো কপার ক্যাটায়ন, অ্যাকুয়াস সলিউশন, 1 মোলারিটি, এবং উল্লম্ব রেখা, তারপর কপার ধাতু। এই হচ্ছে একটা ড্যানিয়েল কোষের গঠন, আমরা লিখে দেখালাম। এইভাবে তোমরা যে কোনো গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করতে পারবে। প্রথমে অ্যানোডটা বাম পাশে, ক্যাথোডটা ডান পাশে, এবং অ্যানোড লেখার নিয়ম আর ক্যাথোড লেখার নিয়মটা শিখলে এইভাবে আমরা, হ্যাঁ, বিভিন্ন গ্যালভানীয় সেলের গঠন সংকেত ব্যবহার করতে পারি। কেমন? এবার নেক্সট এরপরে যে বিষয়টা আসছে আমরা তড়িৎদ্বার নির্বাচন। এরপরে গ্যালভানীয় কোষের এই যে ইলেকট্রোড গুলো গঠন করি আমরা, গ্যালভানীয় কোষের তড়িৎদ্বার নির্বাচন বা তড়িৎদ্বার নির্ণয়। কিভাবে তড়িৎদ্বারের, হ্যাঁ, তড়িৎদ্বারকে বেছে নেব আমরা, অর্থাৎ যে দুটি সিস্টেম দেওয়া থাকবে তোমাকে, হ্যাঁ, সেই দুটো সিস্টেমে দুটো অর্ধকোষ দেওয়া থাকবে, সেই অর্ধকোষটাকে কোনটাকে আমরা ক্যাথোড করব, কোনটাকে আমরা অ্যানোড করব, সেই বিষয়ে আমাদের জানা প্রয়োজন। এখন আমরা তো ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভবের কথা অলরেডি জেনে গিয়েছি। সেই প্রমাণ তড়িৎদ্বার বিভব যেগুলো আমরা অলরেডি সিস্টেমটিতে শিখেছিলাম, এবং সেটা কিভাবে মান নির্ণয় করতে হয় তাও জানি। যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে, হ্যাঁ, যে কোনো ধাতুর দণ্ড তার হচ্ছে তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে নিমজ্জিত করে, হ্যাঁ, তারপর একটা তড়িৎ কোষ গঠন করলে সেখান থেকে আমরা যে তড়িৎ বিভবের মান পাবো সেটাই হবে ওই, হ্যাঁ, ধাতব তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান তথা তড়িৎদ্বার বিভবের মান। তো সেখান থেকে আমরা তো তড়িৎদ্বার বিভবের মান জানতে পারবো। তো এখন এইভাবে পরপর তুমি যে কোনো দুটি তড়িৎদ্বারের মধ্যে তার প্রমাণ বিজারণ বিভবের মান তুলনা করবে। তাহলে যে দুটি তড়িৎদ্বার, হ্যাঁ, ব্যবহার করা হবে কখন,
না গ্যালভানীয় কোষ গঠনকালে ব্যবহার করা হবে তাদের মধ্যে যার প্রমাণ বিজারণ বিভবের মান কম, প্রমাণ বিজারণ বিভবের মান কম সেটিকে অ্যানোড হিসাবে এবং অন্যটি মানে যার প্রমাণ বিজারণ বিভবের মান উচ্চ এবং যা প্রমাণ বিজারণ বিভবের মান উচ্চ বা বেশি, সেটিকে ক্যাথোড হিসাবে ব্যবহার করে তড়িৎ কোষ গঠন করতে হবে। যে গ্যালভানীয় কোষ গঠন করা হয়, তাহলে বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে প্রমাণ বিজারণ বিভব যার বেশি হবে সেটি ক্যাথোড, আর যে তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান নিম্ন হবে সেটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে। এই ধরনের একটা এক্সাম্পল যেমন দিচ্ছি, ধরো এক্সাম্পল তোমাকে দেওয়া আছে E0 সিলভার ক্যাটায়ন সিলভার, অর্থাৎ সিলভার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান এটা দেওয়া আছে ধরো প্লাস 0.80 ভোল্ট। আরেকটি তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, মনে করো প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে, যে তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে জিঙ্ক ক্যাটায়ন জিঙ্ক ইজ ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এখানে দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, একটা সিলভার তড়িৎদ্বার আর একটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, তাদের প্রমাণ বিজারণ বিভবের মানগুলো উল্লেখ করে দেওয়া আছে। এরপরে দেখো তোমাকে প্রশ্নটা দেওয়া হচ্ছে এক্ষেত্রে কোনটিকে অ্যানোড এবং কোনটিকে ক্যাথোড নির্বাচন করবে। কোশ্চেনটা বুঝতে পারলে? এই দুটো প্রমাণ বিজারণ বিভব মান দেওয়া আছে, তা এদের মধ্যে সিলভার তড়িৎদ্বার আর জিঙ্ক তড়িৎদ্বার কোনটিকে ক্যাথোড আর কোনটিকে অ্যানোড হিসাবে ব্যবহার করবে। যেহেতু দেখো আমরা সিলভার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেখছি 0.80 ভোল্ট, আর লক্ষ্য করো পাশাপাশি জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট। তার মানে এটা নিম্ন মান আর এটা উচ্চ মান, তার মানে কি ক্যাথোড হিসাবে সিলভার তড়িৎদ্বার, অ্যানোড হিসাবে জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার হবে। অতএব আমরা বলতে পারি সুতরাং সিলভারকে ক্যাথোড এবং জিঙ্ক দণ্ডকে
অ্যানোড রূপে ব্যবহার করে তড়িৎ কোষ গঠন করতে হবে, করে তড়িৎ কোষ গঠন করা হবে, গঠন করা যায়। হ্যাঁ, তাহলে ক্যাথোড হিসাবে তাহলে আমরা সিলভার তড়িৎদ্বার এবং অ্যানোড হিসাবে জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করতে পারি। এইভাবে তড়িৎদ্বার নির্বাচন করতে হবে, খুব সহজ কথা। হ্যাঁ, নেক্সট হচ্ছে গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ galvanic cell, that is গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল, that is electromotive force EMF, কেমন? তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ গ্যালভানিক সেল, হ্যাঁ, গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল বিষয়টি স্টাডি করতে হবে। মুক্ত অবস্থায়, তার মানে মুক্ত বর্তনীতে একটি গ্যালভানীয় কোষে দুটি তড়িৎদ্বারের বিভব পার্থক্যকেই বলা হয় তড়িৎ চালক বল। এর ডেফিনেশন তোমরা আগেও জেনেছো, এখনো আবার জানলে যে মুক্ত বর্তনীতে কোনো গ্যালভানীয় কোষে তড়িৎদ্বার দুটির বিভব পার্থক্যকে, যে মুক্ত বর্তনীতে কোনো, কালিটা ডিস্টার্ব হচ্ছে, গ্যালভানীয় কোষের দুটি তড়িৎদ্বার ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বারের বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। কেমন? তাহলে তড়িৎ চালক বল যদি মনে করো, ধরে নাও হচ্ছে একটি গ্যালভানীয় কোষের তথা তড়িৎ কোষের তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল ইজ ইকুয়াল টু ই সেল হলে, তাহলে দেখো ই সেল ইজ ইকুয়াল টু ক্যাথোড বিভব, তার মানে ই তড়িৎদ্বারের ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই মানে তড়িৎ বিভব, তার মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এবার দেখো আরেকটা, মানে ই ক্যাথোডটা কি না, ক্যাথোডের তড়িৎ বিভব, তড়িৎদ্বার বিভব, আর ই অ্যানোডটা কি, অ্যানোড তড়িৎদ্বারের তড়িৎ বিভব। এই দুটি তড়িৎ বিভবের পার্থক্যকেই আমরা, বিভব পার্থক্যকেই আমরা বলছি তড়িৎ চালক বল। আবার দেখো এটা যেহেতু ক্যাথোডটা কোন দিকে থাকে, ডান দিকে, তার মানে রাইট হ্যান্ড ইলেকট্রোড, আর অ্যানোডটা কোন দিকে থাকে, বাম দিকে, তার মানে লেফট হ্যান্ড ইলেকট্রোড। এই জন্য এটাকে আরো একটা ভাবে প্রকাশ করা যায়, ই সেল তথা ইলেকট্রোমোটিভ ফোর্স অফ সেল ইকুয়াল টু রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস ই লেফট হ্যান্ড ইলেকট্রোড, অর্থাৎ ডান দিকের তড়িৎ বিভব মাইনাস বাম দিকের তড়িৎ বিভব। হ্যাঁ, তার মানে বাম দিকের আর ডান দিকের তড়িৎদ্বারের বিভবের বৈষম্য, এটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই বিষয়টা আলোচনা করার হলো। নেক্সট দেখো আমরা গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎ চালক বল, প্রমাণ তড়িৎ চালক বল তথা স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে যখন তড়িৎ কোষটা প্রমাণ অবস্থায় থাকবে তখন তার তড়িৎ চালক বলের মানটা কত হবে। যদি
হ্যাঁ, E0 সেল সমান প্রমাণ তড়িৎচালক বল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স যদি হয় কার কোষের, তড়িৎ কোষের, তাহলে E0 সেল ইজিক্যাল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। অথবা স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স প্রমাণ তড়িৎচালক বল ইজিক্যাল টু রাইট হ্যান্ড ইলেকট্রোডের বিভব মাইনাস লেফট হ্যান্ড ইলেকট্রোডের বিভব, অবশ্যই স্ট্যান্ডার্ড কন্ডিশন। তার মানে প্রমাণ অবস্থায় এটা হচ্ছে প্রমাণ তড়িৎচালক বলের মান নির্ণয় করার বিষয় হিসাবে মাথায় রাখতে হবে। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, এক্সাম্পল দিচ্ছি। একটি তড়িৎ কোষে প্রদত্ত তথ্য, যে তথ্যটা নিচে প্রদত্ত তথ্য কি রয়েছে না E0, ধরো জিঙ্ক ক্যাটায়ন, জিঙ্ক, তার মানে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে আমার হচ্ছে -0.76 ভোল্ট। আর একটি দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, হ্যাঁ, ধরো সিলভার, কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম, সিলভার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান ইজিক্যাল টু দেওয়া আছে 0.80, 0.80 ভোল্ট। এই বিষয়টা দেওয়া আছে। তাহলে কোষটির, তড়িৎ কোষটির বা গ্যালভানীয় কোষটির ইএমএফ কত, প্রমাণ তড়িৎচালক বল কত, অবশ্যই এটা স্ট্যান্ডার্ড। প্রমাণ ইএমএফ কত, দ্যাট ইজ E0 সেল কত, না আমরা তো জানি E0 সেল ইজিক্যাল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড ইজিক্যাল টু, কিছুক্ষণ আগেই আমরা জেনেছিলাম কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড। না এখানে দেখো উচ্চ বিভব যেটা রয়েছে ক্যাথোড, ক্যাথোড হচ্ছে তাহলে হচ্ছে সিলভার, আর অ্যানোড হচ্ছে জিঙ্ক। সুতরাং যেহেতু নিম্ন বিভব, তাহলে ক্যাথোড মানে E0 সিলভার আয়ন, সিলভার মাইনাস E0 আমার হচ্ছে জিঙ্ক ক্যাটায়ন, জিঙ্ক। তার মানে এখানে 0.80 মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যোগ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে 6 7 8 15 1.56 ভোল্ট। তাহলে প্রমাণ তড়িৎচালক বলের মান এই কোষটার ক্ষেত্রে কত হলো 1.56 ভোল্ট। এই হলো গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান নির্ণয় করার একটা বিষয়। নেক্সট হচ্ছে আমরা আসছি এরপরে যে পয়েন্ট, আরেকটি মানে বিষয় আলোচনা করছি আমরা, যে একটা গ্যালভানীয় কোষে প্রদত্ত যে সাংকেতিক প্রকাশ দেওয়া আছে, হ্যাঁ, সংকেত দেওয়া থাকবে, সেখান থেকে কোষ বিক্রিয়ার সমীকরণ গঠন। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে গ্যালভানীয় কোষের প্রদত্ত গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ তথা সংকেত থেকে
আমরা আছে কোষ বিক্রিয়ার সমীকরণ গঠন। কোষ বিক্রিয়ার সমীকরণ গঠন করবে কিভাবে। তাহলে এবার আমরা একটা গ্যালভানীয় কোষের গঠন দেওয়া আছে, সেখান থেকে কিভাবে সমীকরণগুলো তৈরি করতে পারি আমরা। না, গ্যালভানীয় কোষে বাম দিকের অ্যানোডে জারণ এবং ডান দিকের ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। কেমন? আমরা তো এটা পরিষ্কার জানি। দেখো, গ্যালভানীয় কোষটা বাম দিকে অ্যানোড থাকে, বাম দিকে অ্যানোডে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এবং ডান দিকে ক্যাথোডে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া ঘটে থাকে। বিজারণ অর্ধকোষ বিক্রিয়া ঘটবে। কেমন? তাহলে এই যে দুটো বিক্রিয়া ঘটে, এই দুটি বিক্রিয়া সমীকরণকে লিখতে হবে। হ্যাঁ, ইহা থেকে দুটি সমীকরণ তৈরি করা হয়। তাহলে ফার্স্ট কাজ মাথায় রাখতে হবে যে গ্যালভানীয় কোষের গঠনটা দেওয়া থাকবে, তার বাম পাশে অ্যানোড আর ডান পাশে ক্যাথোডের গঠনটা আছে। ওই গঠন থেকে আমরা অ্যানোডের ক্ষেত্রে অর্ধ জারণ বিক্রিয়া আর ক্যাথোডের ক্ষেত্রে অর্ধ বিজারণ বিক্রিয়া দুটো নির্ণয় করে নিতে পারবো। তাহলে দুটো অর্ধ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তৈরি করে নিতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কি না, দুটি অর্ধ বিক্রিয়ার যে সমীকরণ পাচ্ছ, অর্ধ বিক্রিয়া সমীকরণ নে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনটা ইলেকট্রন ই দিয়ে লিখলাম, ইলেকট্রন সংখ্যা সমতা করাবে, ব্যালেন্স করা হয়। সমতা করে সমীকরণ দুটিকে যোগ করলে, সমীকরণ দুটিকে যোগ করলে তোমার সম্পূর্ণ বিক্রিয়াটি পাওয়া যাবে। সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি পাওয়া যায়, কমপ্লিট রিঅ্যাকশন সমীকরণ পাওয়া যাবে। তাহলে এরকমই বিষয়টা একটা উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো, একটা ধরো যে ডেসিমোলার ড্যানিয়েল কোষের গঠন, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি উদাহরণ হিসাবে। দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে এক্সাম্পল দিচ্ছি, একটি ডেসিমোলার ড্যানিয়েল কোষ এর গঠন। ড্যানিয়েল কোষের গঠনটা মনে করো তোমাকে দেওয়া হলো, লেখাটা খুব ডিস্টার্ব হচ্ছে। একটা ড্যানিয়েল কোষের গঠন দেওয়া আছে, ধরো যেটা ডেসিমোলার বলছি, জিঙ্ক ক্যাটায়ন, এবং যেহেতু এটা ডেসিমোলার তার মানে 0.1 মোলার। এবার লবণ সেতু উল্লম্ব রেখাটা দেওয়া আছে, কিউপ্রিক আয়ন, এর জলীয় দ্রবণ অ্যাকুয়াস, ডেসিমোলার মানে 0.1 মোলার। এইটা গঠন দেওয়া আছে একটা ড্যানিয়েল কোষ। এখান থেকে বিক্রিয়া দুটো সমীকরণ বের করতে হবে। তার মানে অ্যানোডে অর্ধ জারণ বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া
অ্যানোডে বিক্রিয়া কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে, মানে ইলেকট্রন বর্জন ক্রিয়া। তার মানে অ্যানোডের বিক্রিয়া হলো জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে জারিত হয়। কেমন? দুটো ইলেকট্রন বর্জন করে জারিত হয়। এবার দেখো ক্যাথোডের অর্ধ বিজারণ বিক্রিয়া, তার মানে ইলেকট্রন গ্রহণ ক্রিয়া হবে। ক্যাথোডে কি রয়েছে? কিউপ্রিক আয়ন, এবং এটা হচ্ছে মোলারিটি রয়েছে 0.1 মোলার। এটা ইলেকট্রন গ্রহণ করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে তোমার কপার পরমাণু রূপে বিজারিত হয়। এবার দুটো অর্ধ বিক্রিয়াকে যোগ করে ফেলো, যোগ করে তাহলে কি পাচ্ছি না সম্পূর্ণ কোষের বিক্রিয়া, সম্পূর্ণ কোষ বিক্রিয়া পাওয়া যাবে। যোগ করলে পূর্ণাঙ্গ কোষের বিক্রিয়া, তাহলে যোগ করলে দেখো ইলেকট্রন বাম পাশ আর ডান পাশের ইলেকট্রনগুলো কেটে গেল, আর বাম পাশে দেখলো জিঙ্ক কঠিন অবস্থা প্লাস কিউপ্রিক আয়ন, বাম পাশে ছিল 0.1 মোলারিটি দ্রবণ, ডান পাশে জিঙ্ক ক্যাটায়ন 0.1 মোলারিটি দ্রবণ প্লাস হচ্ছে কপার ধাতু সলিড কপার পরমাণু। তাহলে এই হলো দেখো একটা কোষের গঠন থেকে আমরা অর্ধ জারণ অর্ধ বিজারণ, অ্যানোডের অর্ধ জারণ ক্যাথোডের অর্ধ বিজারণ বিক্রিয়া দুটো লিখে নিতে পারি, এবং সেই দুটো বিক্রিয়া ইলেকট্রন সংখ্যাগুলোকে ব্যালেন্স করে যোগ করে দিলে সম্পূর্ণ কোষের বিক্রিয়া পাওয়া যাবে। নেক্সট দেখো আরো একটি টপিক আমরা আলোচনা করছি, যে প্রদত্ত এই বিক্রিয়াটা যদি দেওয়া থাকে গ্যালভানীয় কোষ কিভাবে তার গঠন প্রকাশ করবে। তাহলে দেখো একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি বিক্রিয়া? রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া থেকে গ্যালভানীয় কোষ কোষের গঠন সংকেত নির্ণয়। কিভাবে? এখান থেকে আমরা এর ঠিক অপোজিট বিষয়টা ঘটাবো না। প্রথমে রেডক্স বিক্রিয়াটা যদি আণবিক অবস্থায় থাকে, তাহলে প্রথমে রেডক্স জারণ বিজারণ বিক্রিয়াটি সমীকরণকে যদি আণবিক থাকে আয়নীয় সমীকরণে পরিণত করতে হবে। আয়নীয় সমীকরণে লেখা হবে। তাহলে ফার্স্ট যদি আণবিক সমীকরণ দেওয়া থাকে তাহলে সেটাকে আয়নীয় সমীকরণে গঠন করতে হবে। সেকেন্ড ফেজ, এই আয়নীয় সমীকরণকে দুটি অর্ধ বিক্রিয়ায় বিভাজিত করতে হবে। এই আয়নীয় সমীকরণ টিকে দুটি অর্ধ বিক্রিয়া ব্র্যাকেটে বলছি দেখো, একটি অর্ধ জারণ বিক্রিয়া ও অন্যটি অর্ধ বিজারণ বিক্রিয়া। সমীকরণে বিভাজিত করতে হবে। বিভাজিত করা হয়। তাহলে আমি এখানে দুটো নিয়ম বললাম। প্রথম নিয়ম হচ্ছে রেডক্স বিক্রিয়াটা যদি আণবিক সমীকরণ থাকে সেটাকে আয়নীয় সমীকরণ করবে, আর আয়নীয় সমীকরণ থাকলে আর এক নম্বর কাজটি করতে হবে না, সরাসরি ওই আয়নীয় সমীকরণটাকে আবার দুটো হাফ রিঅ্যাকশনে বিভাজিত করতে হবে। একটি হচ্ছে জারণ বিক্রিয়া আর একটা বিজারণ বিক্রিয়া, যেটাকে বলা হয় অর্ধ জারণ, আরেকটিকে বলা হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া। দুটো সমীকরণ
গঠন করে নিতে হবে। কেমন? এবার 3 নম্বরের কাজ হচ্ছে যে অর্ধ জারণ বিক্রিয়া থেকে আমার অ্যানোডের গঠন। কেমন? কারণ অ্যানোডে তো জারণ হয়। অর্ধ জারণ বিক্রিয়ার সমীকরণ থেকে অ্যানোডের গঠন এবং অর্ধ বিজারণ বিক্রিয়া থেকে অর্ধ বিজারণ রিঅ্যাকশন থেকে ক্যাথোডের গঠন নির্ণয় করা হবে, তৈরি করা হবে। কেমন? তাহলে ক্যাথোডের গঠন অ্যানোডের গঠন নির্ণয় হয়ে গেল। নাম্বার 4, অ্যানোডকে বাম পাশে, অ্যানোডের গঠনকে বাম পাশে এবং ক্যাথোড গঠনটিকে ডান দিকে, ক্যাথোডের গঠনকে ডান দিকে লিখে উহাদের মাঝে একজোড়া উল্লম্ব রেখা, উহাদের মাঝে একজোড়া উল্লম্ব রেখা লবণ সেতু হিসাবে টানা হয়। তাহলে উল্লম্ব রেখা টানা হবে। এটাই হয়ে যাবে গ্যালভানীয় কোষের সম্পূর্ণ গঠনটা তৈরি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমরা সাপোজ একটা রেডক্স বিক্রিয়া দেওয়া আছে, ধরো একটা, হ্যাঁ, আমরা হচ্ছে জিঙ্ক ধাতু একটি রেডক্স বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্ক ধাতু প্লাস সিলভার নাইট্রেট, হ্যাঁ, এটা মনে করে 0.1 মোলার দ্রবণটা দেওয়া আছে। এরা বিক্রিয়া করে সিলভার ধাতু মুক্ত করলো, আর অপরদিকে জিঙ্ক সালফেট 0.1 মোলার দ্রবণ তৈরি করলো। কেমন? এখানে এইরূপ রাসায়নিক বিক্রিয়াটা রয়েছে। জিঙ্ক সালফেট হবে না, সরি, জিঙ্ক নাইট্রেট। এখানে তো সালফেট মূলক নেই, নাইট্রেট আছে। জিঙ্ক নাইট্রেট এইটা হলো ব্যালেন্স করতে গেলে দুটো সিলভার নাইট্রেট, এটা 2 মোল সিলভার ধাতু। তাহলে এই বিক্রিয়াটা দেওয়া আছে। এবার এই বিক্রিয়া থেকে তাহলে প্রথমে কি করতে হবে? আয়নীয় সমীকরণটা গঠন করতে হবে। প্রথমে আয়নীয় সমীকরণ গঠন করতে হবে। সেটা দেখলেই বুঝতে পারছো, ওখান থেকে আয়নীয় সমীকরণ করতে গেলে জিঙ্ক পরমাণু আছে, দুটো সিলভার ক্যাটায়ন আছে এবং ওর মোলারিটি রয়েছে 0.1 মোলারিটি। আচ্ছা, ডান দিকে দেখো দুটো সিলভার পরমাণু রয়েছে, আর রয়েছে জিঙ্ক ক্যাটায়ন রয়েছে, জিঙ্ক নাইট্রেটের জিঙ্ক ক্যাটায়ন, যার মোলারিটি 0.1 মোলারিটি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেজে হয়ে গেল আমার হচ্ছে আয়নীয় সমীকরণ গঠন। এরপর অর্ধ জারণ বিক্রিয়া, অর্থাৎ দুটি অর্ধ বিক্রিয়া সমীকরণ গঠন। তাহলে হাফ রিঅ্যাকশন দুটো গঠন করতে হবে। প্রথমে ধরো অ্যানোডের যে বিক্রিয়া, তার মানে অ্যানোডে যেটা কি হয়? অর্ধ জারণ বিক্রিয়া। তাহলে আমি এখান থেকে অ্যানোড বলে এখন ধরবো না, আগে দুটো হাফ রিঅ্যাকশন করছে, অর্ধ জারণ বিক্রিয়া।
জারণ বিক্রিয়া কোনটা না ইলেকট্রন বর্জন যে সিস্টেম রয়েছে, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক ক্যাটায়ন, জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক ক্যাটায়ন উৎপন্ন, এটা করতে গেলে দুটো ইলেকট্রন বর্জিত হতে হবে। তাহলে অর্ধ বিজারণ বিক্রিয়ার সমীকরণটা গঠন করো। তাহলে অর্ধ বিজারণ বিক্রিয়া এখানে যেটা হয়েছে, দুটো সিলভার ক্যাটায়ন, এই যে দুটো সিলভার ক্যাটায়ন, কারণ ওটা ইলেকট্রন গ্রহণ করেছে, প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলে তবে গিয়ে দুটো সিলভার পরমাণু পাওয়া যাবে। তাহলে এই অর্ধ জারণ আর অর্ধ বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, থেকে এটা। এবার দেখো এটা থেকে অ্যানোডের গঠন পাওয়া যাবে। অ্যানোডের গঠন কেমন ধরনের হয় না তোমরা তো জানো, অ্যানোডের গঠনটা লেখার সময় প্রথমে, হ্যাঁ, যে সিস্টেমটা মাথায় রাখতে হয় যে কি, প্রথমে পরমাণু ধাতুর চিহ্ন, প্রথমে ধাতুর চিহ্ন, তারপর একটা উল্লম্ব রেখা, তারপর ধাতব আয়ন বা তড়িৎ বিশ্লেষ্য যেটা রয়েছে ওটাও লেখা যায়, লিখে ওর সঙ্গে সঙ্গে ওর সক্রিয় ভর তথা মোলার ডেনসিটিটা দিতে হবে। তাহলে অ্যানোডের গঠনটা হয়ে গেল। এবার ঠিক দ্বিতীয় বিক্রিয়া অর্থাৎ অর্ধ বিজারণ বিক্রিয়া থেকে, এইটা থেকে ক্যাথোডের গঠন। ক্যাথোডের গঠনটা কিভাবে করা যেতে পারে? ঠিক ক্যাথোডের গঠন নির্ণয়ের সময় আমাদের এই বিক্রিয়া থেকে আমরা জানি কিরকম না, প্রথমে আয়নের সংকেত অর্থাৎ জিঙ্ক আয়ন, তার মোলার ডেনসিটি দিয়ে একটা উল্লম্ব রেখা, তারপরে ধাতুর চিহ্ন, বাস হয়ে গেল। এবার তড়িৎ কোষটার গঠন অর্থাৎ গ্যালভানীয় কোষের গঠন। গ্যালভানীয় কোষের গঠন সংকেত কিরকম প্রকাশ হবে না, বাম পাশে অ্যানোডের গঠনটা থাকবে অর্থাৎ জিঙ্ক ক্যাটায়ন উইথ মোলার ডেনসিটি, এক জোড়া উল্লম্ব রেখা, তারপরে অ্যানোডের ক্যাথোডের গঠনটা থাকবে অর্থাৎ সিলভার ক্যাটায়ন উইথ মোলার ডেনসিটি দিয়ে সিলভার পরমাণুর সংকেত। এই হলো তোমার হচ্ছে গালভানিক কোষের গঠন। কিভাবে আমরা তার করতে পারি না, একটা রেডক্স বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা, হ্যাঁ, এটা করতে পারি। সবসময় মাথায় রেখো যে এইভাবে আমরা বিষয়টা আনতে পারি।